ব্রেকফাস্টের পরে সুপিরিয়র মানে বলছে আপনার সঙ্গে আমার কথা আছে। তারপরে গির্জার সামনে, পুরাতন গির্জার সামনে যে গাব লক্ষ্য করেছে, একটা গাব গাছ আছে ওখানে। ওখানে সেই গাছের সামনে গির্জার দরজা ছিল, ওখানে বসেছি। কিছু ফাদার, আমি আপনাকে এখানে নিয়ে আসলাম এখানে রাখবার জন্য। উনি গিয়ে বলে আমাকে খোঁজ করলেন, তো আসলাম, ওনার সাথে পরিচয় হলো। বললো আমি ফাদার মারিনো রিগন, আমি এখানে এখন থেকে মালগাজী ধর্ম প্যারিসের ইনচার্জ হয়ে কাজ করবো। পরিচয়টাই হলো। তখন হঠাৎ তো প্রথমে ওনাকে যা ছিল বাড়ি থেকে এনে খাবার টাবার দিলাম, এটা ওটা করলাম, উনি কাজ আরম্ভ করতে লাগলেন। উনি আমাকে প্রথমে বললেন দেখো আমি এখানে যত গ্রাম আছে আমি এগুলো দেখতে চাই। তখন আমরা এই পুরানো ঘর এখানে ভাঙাচোরা মতো ছিল, ওইখানে উনি থাকতেন। আর খ্রিস্ট ভক্তদের বা যজমান বা অন্য হিন্দু মুসলমান বাড়ি যাদের বিবাদ হইতো, তখন এরকম সুন্দর রাজপথ ছিল না, কাটা লুঙ্গি ভরে যেতে হতো আমার স্কুলে ওই সেলাবনি। তো উনি ওই নৌকো নিয়ে ভ্রমণ করতেন। নৌকো বেশ বাইতে বাইতে আস্তে আস্তে অভ্যস্ত হলেন, ওই ঘুরে বেড়াতেন এই জায়গায় ওই জায়গায়, ওই গ্রাম সাত গড়ি টরে ওই প্রয়োজন হলে উনি ওই রকম নৌকো ডিঙ্গি করে যেতেন। 1954 সালে মোংলার মালগাজী ধর্মপল্লীতে আসার পর তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন দারিদ্র্য পীড়িত এই অঞ্চলটিকে। নানাবিধ সমস্যা জর্জরিত এই জনপদে ছিল না কোনো উল্লেখযোগ্য অবকাঠামো। স্থানীয় লোকজনের জীবন ছিল খুবই মানবেতর। আধুনিকতা বিচ্ছিন্ন এই জনপদ জুড়ে যেন প্রকৃতির আদিমতা। ফাদার রিগন ব্যক্তিগত সমীক্ষায় অনুভব করলেন একমাত্র শিক্ষার মাধ্যমেই এই জনপদের সামাজিক ও অর্থনৈতিক মুক্তি সম্ভব। শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে হাত দিলেন শিক্ষা প্রতিষ্ঠান গড়ার মহান কাজে। শিক্ষাব্রতী এই মানুষটির প্রত্যক্ষ ভূমিকায় দেশের দক্ষিণাঞ্চলে গড়ে ওঠে 17টি শিক্ষা প্রতিষ্ঠান। তখন বিশ্বকে বলেছে ওরা সুন্দরবনে একটা হাই স্কুল চায়, আর বিশ্ব বাতালিয়ারই গ্রহণ করেছে, চাহিদা গ্রহণ করেছেন। তিনি বলেছে আমি হাই স্কুল করব, না হয় ছিলা না হয় সেরাবুনিয়া। যারা আমারে 5 বিঘা মানে আড়াই একর যারা আমারে দেবে, আমি ওখানে এমনি কিছু দিতে হবে, আমি ওখানে স্কুল করব। তো জায়গা দিলেও হঠাৎ করে একসঙ্গে তো আর এই ঘর তৈরি সম্ভব হয়নি, কারণ তখন টাকা পয়সা সংগ্রহ করাও তাদের জন্য, ফাদারদের জন্য খুব সহজ বিষয় ছিল না। তো ফাদার রিগন কথার সঙ্গে সঙ্গে কাজ শুরু করতে চাইলেন, যে সে 1954 সালের ডিসেম্বর মাসেই চাইলেন তিনি স্কুলটি শুরু করবেন। তো ফাদার ঢাকায় গিয়ে একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে একটা নকশা করে নিয়ে এসেছিলেন। সেই সময় প্রায় 1 লক্ষ টাকার প্রয়োজন ওই নকশা অনুসারে কাজ করতে গেলে। বিশপ তাকে দিয়েছিলেন মাত্র 10,000 টাকা। তো ফাদার তখন চাইলেন যে স্বেচ্ছাশ্রমে কেউ বিল্ডিং গেঁথে দিতে পারে কিনা। এই এলাকার অনেক আগ্রহী মানুষ ছিল যারা এই কাজ করতে চেয়েছিল, কিন্তু তারা স্কিল লেবার না। আমরা বলি ওখানে আনাড়ি, মিস্ত্রি কাজ টাজ কেউ জানে না। এদের ধরে এনে কি করে, এই কাটো 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 কাটো, হ্যাঁ কী করবো ফাদার এখানে, এই কোদাল দিয়ে কাটো, গর্ত করো, দেখো একটা ইট বসানো যায় নাকি, এই করা যায় নাকি, এইরকম করে একটা ইট এরকম বসাতে দিচ্ছে, একটা ইট বসে আচ্ছা এতটুকু করো, ওই লম্বা লম্বি করো, করে কি করবো ফাদার, এরপরে গাঁতো, কি করে গাঁতো, সিমেন্ট আছে, বালি আছে, ফাদার আমরা গাঁততে পারি। পারবা পারবা পারবা, কেন পারবা না। তখন ফাদার রিগন এই স্কুলে যেসব শিক্ষক ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তারা কিন্তু এই খাল পাড়ের থেকে ইট এখানে টেনে নিয়ে আসতেন। আমি শুধু ইট হয়ে যায়নি, লোকেরা, বুড়ো লোকেরা, এই কি প্রেসিডেন্ট, এই পৌরসভা এখানে ছিল, এই এলাকা প্রেসিডেন্ট ছিল কুমুদ বাবু, উনিও ইট বই দিয়েছে, বুড়ো বই দিয়েছে। দান বলেন আর অনুদান বলেন, এই যে
গরিব শুধু হচ্ছে বিল্ডিং তো একটা কাঠামো, মর্মর জিনিস, তাই না, যেখানে যাচ্ছে। কিন্তু এই যে স্কুল কক্ষগুলোকে ভর্তি করতে গেলে ছেলে মেয়েদের প্রয়োজন, আর ছেলে মেয়েরা আসবে কি করে? তাদের তো কাপড় নেই, তারা সেখানে পড়বে, বই নেই, কিছু নেই। তা সেখান থেকে তাদের কাপড় দিয়ে, খাবার দিয়ে স্কুলে আনা, এটা কত বড় একটা ঝুঁকি। শিক্ষাক্ষেত্রে অনেক বড় অবদান এই এলাকায়। কারণ প্রথমত যদি বলতে হয় যে কতগুলো প্রতিষ্ঠান উনি করেছেন, শুরু কিন্তু একেবারে প্রাথমিক স্তর দিয়ে। প্রত্যেক গ্রামে স্কুলে আরম্ভ করেছে, প্রত্যেক গ্রামে। হ্যাঁ, চুনকুড়ি, লাউদো, তারপরে মাছমারা, এই প্রত্যেকটা স্কুল ফাদার রিগনের করা সেই প্রথম দিকে। আর এছাড়া পরবর্তী পর্যায়ে মানে এই গণ্ডি পেরিয়ে তিনি এই মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক, কলেজ, এগুলোতে তিনি কিন্তু অনেক সহায়তা দিয়েছেন। Ready. 30, 40, 50, 60. Rest. মেয়েরা, টোটল ছেলে মেয়েরা, তোমরা সবাই নীরব থাকো। তিনি 1957 সালে মোংলা থেকে বদলি হয়ে যান খুলনা মিশন পল্লীতে। খুলনাতেও তিনি পালকীয় কাজের পাশাপাশি শিক্ষা প্রসারে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তার হাত দিয়ে গড়ে ওঠে খুলনার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফাতিমা হাই স্কুল এবং আরও কিছু প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। খুলনায় থাকাকালীন ওই সময়টা এ অঞ্চলে শিল্প কারখানা গড়ে ওঠার সূচনাকাল। ফলে মানুষের কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পায় দিনের পর দিন। সেই সুযোগে অসংখ্য মানুষকে কলকারখানায় কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন তিনি। তারপরে আর সেই বছরে গুঠি বসন্ত, বাপরে বাপ, কত মানুষ মরে যাচ্ছিল। গুটি বসন্ত বোধহয় তোমরা তো কোনোদিন দেখো নাই। সেটা গুটি বসন্ত থেকে পারে। গুটি বসন্ত আমাদের দেশে বলে কালো,
হ্যাঁ কালো বলে। কারণ আমি বুঝতে পেরেছি সে সময়, কারণ সমস্ত শরীর কালো হয়ে যায়, পচে যাবার মতো। বাবারে কত কষ্ট, কত দুর্গন্ধ, ও বাবারে। তখন আমি ওদের সেবা করেছি, সাহায্য করেছি ইত্যাদি। তারপরে পরের বছর আরো কলেরা। সেই সময় এমন কলেরা ছিল যে 2-1 ঘন্টার মধ্যে একজন মারা যেত। এখানে আমি দেখেছি কলেরা আরম্ভ 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে মরণ, সাংঘাতিক। এখন কেউ বিশ্বাস করতে পারে না। ও 1962 সালে চলে গেছি দেশে। দেশে গিয়ে চুক্তির সময় খুব ক্লান্ত ছিল, একেবারে মরণের পথে আর কি, মরণাপন্ন বলতে গেলে। অত কষ্ট করেছি, করতাম। ডায়রিয়া ছিল, তারপরে মালারিয়া ছিল ইত্যাদি সব। বাড়িতে গিয়ে চিকিৎসা করে এই সুস্থ হতে। তারপর আমার অপারেশন হয়েছি, টনসিলস অপারেশন করে সেখান থেকে ভালো হতে আরম্ভ করেছি। রওনা করেছি বাংলাদেশ থেকে 14 আর 25 রোম নগরে 15 সকালে। আমি রোম থেকে আমি ফোন করেছি, ও মা আমি এসেছি। মা লাফালাফি, ও কি আনন্দ, ও কি আনন্দ। মা তুমি লাফালাফি করো কেন? শুনো তুমি বলেছো যে 2-3 ঘন্টা থাকবে আমার সঙ্গে, এখন বলে 2-3 দিন থাকবে। প্রথম 10 বছর, পুরো 10 বছর আমি ছিলাম, বাড়িতে যাই নাই। তারপরে 7 বছর, আর তারপরে আরো 7 বছর। তারপরে যখন আমি শিরাবুনি এসেছি, একটা কায়দা প্রায় 2-3 বছরের মধ্যে যেতাম। 1963 সালে আমেরিকাতে গেছে, কানাডা, ওখানে 1 বছর ছিলাম ডিপ্লোমা, সোশ্যাল লিডারশিপ ডিপ্লোমা পেয়ে। তারপরে ওখান থেকেই যখন কোর্স শেষ হয়েছে, বিশপ আমাকে পাঠিয়ে দিয়েছে আমেরিকা, ইউনাইটেড স্টেটস, আর ওখানে ছিল 4-5 মাস। এবং তারপরে অক্টোবর মাসে ফিরে আসলাম বাংলাদেশে। 1964 সালে পালক পুরোহিত হিসাবে যশোর ক্যাথলিক চার্চে যোগদান করেন তিনি। যোগদানের পরপরই সমাজে দক্ষ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে নির্মাণ করেন যশোর ট্রেনিং সেন্টার। এই যে আপনারা দেখছেন বড় বিল্ডিং, এই পাশেরটা, ডান পাশেরটা দোতলা পর্যন্ত উনি 1963-64 সালে তৈরি করেছিলেন। আর সেই তৈরি করার সময় তার একটা যে দিগদর্শন ছিল তা ছিল যে একজন ক্যাটেকিস্ট যিনি ধর্মের মানুষ হবেন, শুধু তাই না, তাকে সমাজে বিশেষভাবে সমাজ পরিচালনার জন্যে তাকে যে সমস্ত কাজ করতে হবে সেই সমস্ত কাজও তাকে শিখতে হতো। তাকে একজন সমাজের মেম্বার বা মোড়ল হিসাবেও তাকে চিহ্নিত করা হতো। সে যেন শুধু ধর্ম নিয়ে নয়, যেন সামাজিকভাবে মানুষকে পরিচালনা করতে পারে। কেন 15 তারিখে পর্যন্ত? 15 তারিখে ডিসেম্বর হয় না? না, ওখানে মাছ মারা বসে রয়েছে। এখানে আর কত লাগে মেয়েদের? এখানে 2 দিকে কাজ করতে